ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এমন মন্তব্য নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্ট। বরং যুদ্ধবিরতির চেয়েও বড় কিছু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। এদিকে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে 21টি মুসলিম দেশ। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সম্পাদক সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে আসলে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, আমার ধারণা এই প্রশ্নটি এখন আসলে সবার মনে, সেটা হচ্ছে যে ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতির চেয়েও বড় কিছু হতে যাচ্ছে। সেটা কি হতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। যুদ্ধবিরতির চেয়ে বড় কিছু যেটা হতে যাচ্ছে, ট্রাম্প যা বলেছেন সেটি হচ্ছে যে আমরা সবাই আশঙ্কা করছি ইরানের বিরুদ্ধে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে। যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে একেবারে তছনছ করে দেওয়ার চেষ্টা করবে, মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে নেটো জোটের নেতৃত্বে কিন্তু আমেরিকা, নেটো জোটের নেতৃত্বে যেহেতু আমেরিকা যখন নেটো জোটের হয়ে বা নেটো জোটভুক্ত সদস্য যখন অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে নেটো জোটের আর্টিকেল 5 যেটা, তাতে কিন্তু এইভাবে পরিষ্কার করে বলাই আছে যে কোনো দেশের উপর হামলা বা কোনো দেশ যুদ্ধে জড়িয়ে গেলে বাকি সদস্যরাও যুদ্ধে জড়িয়ে যাবে। এটা আলটিমেটলি একেবারে স্বয়ংক্রিয়ভাবে চুক্তির শর্ত এইরকম। তো যদি আমেরিকায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে নেটো জোটের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি নেটো জোট জড়িয়ে যায় তাহলে যুদ্ধটার মাত্রা কি হবে এটা আমরা নিশ্চয়ই কল্পনা করতে পারি বা বুঝতে পারি। আর একটা ব্যাপার ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন সেটা হচ্ছে যে তিনি এই হুমকির মধ্য দিয়ে হয়তোবা এমন কিছু ইমপ্লিমেন্ট করতে চাইছেন, বাস্তবায়ন করতে চাইছেন, যা ইরানকে একেবারে পঙ্গু করে দেওয়ার মতো যুদ্ধ বা হামলা চালাবেন। সেটা হতে পারে B-52 দিয়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে একেবারেই মাটির সাথে মিশিয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, B-52 বিমান ব্যবহার করে। কারণ B-52 বিমান ব্যবহারের কথা বলছি এই কারণে যে 14,000 কেজি ওজনের বোমা ব্যবহার করতে পারে শুধুমাত্র B-52 বোমারু বিমান। অন্য কোনো বিমানের পক্ষে এই বোমা বহন করা সম্ভব না। এই B-52 বোমারু বিমান অলরেডি মোতায়েন করা আছে দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে, ভারত মহাসাগরে এই অবস্থিত বিষয়ে এইটা ঘাঁটি। আরেকটা প্রশ্ন একটু জানতে চাইবো আপনার কাছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কিন্তু হামলার নিশানায়। তার অবস্থান সম্পর্কে কি তথ্য পাওয়া যাচ্ছে কিনা, এবং তার উপর হামলা হলে ইরান পাল্টা কি ব্যবস্থা নিতে পারে? হ্যাঁ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা চালানোর ব্যাপারে সম্ভবত মার্কিন এনবিসি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবং তিনি সেখানে পরিষ্কার করে বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা হলে যুদ্ধ বন্ধ হতে পারে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ইরান তো যুদ্ধ শুরু করেনি, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। অতএব যুদ্ধটা মূলত ইসরায়েলকেই বন্ধ করতে হবে। ইসরায়েল আমেরিকা মিলে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধ তাদেরকে বন্ধ করতে হবে। এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে যদি ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয় তাহলে ইরান যে পিছিয়ে যাবে, নট দ্যাট, সর্বোচ্চ নেতা আরেকজন নিয়োগ পাবেন এবং যুদ্ধ চলবে। কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে থেকেই বলছি যে ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা বেসিক্যালি, এই যুদ্ধের মধ্য দিয়ে দুই পক্ষই পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এখান থেকে আর কারোর ফিরে আসার সুযোগ নেই। সেক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতা কেন, মানে অনেক কর্মকর্তাকে হত্যা করেছে, সর্বোচ্চ নেতাকেও যদি হত্যা করে তাহলে ইরানকে এই যুদ্ধ কন্টিনিউ করতে হবে তার অস্তিত্বের স্বার্থে, তার মান সম্মান ইজ্জত এবং তার অবস্থানের স্বার্থে। আরেকটা বিষয় যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইরান ইসরায়েল সংঘাতের মাঝে মধ্যপ্রাচ্যে কিন্তু সামরিক সক্ষমতাও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে আসলে যে তছনছ করার যে একটা ধারণা সবাই করছে, পরিস্থিতি আসলে সবকিছু মিলিয়ে কতটা ভয়ানক হয়ে উঠতে যাচ্ছে? আসলে আমেরিকা যদি এই যুদ্ধে জড়িয়ে যায়, তারা যা বলছে এবং যা করছে, মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরো জোরদার করছে। বিভিন্ন ঘাঁটিতে বা বিভিন্ন কি বলবো, স্থলঘাঁটি যেগুলো বা নৌঘাঁটি, সব জায়গায় তাদের উপস্থিতি বাড়াচ্ছে।
সামরিক শক্তি বাড়াচ্ছে। যদি ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, এই হুমকির দুটো দিক থাকতে পারে। একটা দিক হচ্ছে যে তিনি সত্যিই যুদ্ধে জড়িয়ে যেতে চান বা যুদ্ধে জড়িয়ে যাচ্ছে আমেরিকা, এটা একটা দিক। আর একটা দিক হতে পারে যে তিনি এই হুমকির মধ্য দিয়ে মূলত ইরানকে ভয় দেখিয়ে পরমাণু চুক্তিটা কনফার্ম করতে চায়। তো পরমাণু চুক্তি কনফার্ম করতে চাইলেও ইরানে তো স্টাডি আছে, যদি তারা স্টাডি করে বুঝতে পারে যে এটা শুধুমাত্র হুমকি, ভয় দেখানো, তাহলে তারা চুক্তিতে যাবে না। কারণ আমেরিকা এই চুক্তি মেনে চলবে তার নিশ্চয়তা নেই। আর যদি সত্যি সত্যি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে এই যুদ্ধটা যে কতটা ভয়ঙ্কর হবে এটা কল্পনাও করা যাচ্ছে না। একটা জিনিস পরিষ্কার, যে আমেরিকা ইসরায়েল আগে থেকেই প্রতিষ্ঠিত সামরিক শক্তি। বেসিক্যালি ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা সামরিক ঘাঁটি, অতএব তারা খুব শক্তিশালী, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে সেই যুদ্ধ বেসিক্যালি আমেরিকা ইউরোপের বিরুদ্ধে করতে হবে, এই কথাটা ইরান জানে। এই কথাটা বা এই থিমটাকে সামনে রেখে ইরান তার সামরিক প্রস্তুতি নিয়েছে বলে আমি বিশ্বাস করি। যদি আমেরিকা এবং ইউরোপের কোনো দেশ ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে ইরানের সাথে যুদ্ধ হবে অনেক ভয়াবহ, এবং তার পরিণতি কতটা খারাপ হবে এটা আমরা আসলে এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না। এবং ফাইনালি গিয়ে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। এবং আমরা যেমনটি জানি যে 21টি মুসলিম দেশ নিন্দা জানিয়েছে। আরব দেশগুলো কি শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি, নাকি সংঘাত বন্ধে কোনো উদ্যোগ নেবে? এবং আরেকটা প্রশ্ন করতে চাই যে সংঘাত যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে বিশ্ব এবং দক্ষিণ এশিয়ায় কি ধরনের প্রভাব পড়তে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরব বিশ্ব বা মুসলিম বিশ্ব যা করছে, এটা আমি ব্যক্তিগতভাবে এর চেয়ে কখনো বেশি কিছু আশা করিনি এই সমস্ত দেশের কাছ থেকে। কারণ এদের কারোরই বেসিক্যালি মেরুদণ্ড নেই। এবং আহ, যে মুসলিম উম্মা বা মুসলিম দেশ হিসেবে বা মুসলিম কমিউনিটি হিসেবে তারা ওআইসি গঠন করেছিল বা আরব লীগ গঠন করেছিল, এগুলোর কোনো ফাংশনই নেই, কোনো কার্যকারিতা নেই। বরং একেবারেই ইসরায়েলের কাছে, আমেরিকা এবং পশ্চিমাদের কাছে এরা আত্মসমর্পণ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার, বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। সেই জায়গায় শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে রাষ্ট্র হিসেবে ইরান এবং সিরিয়া ছিল। সিরিয়ার বাশার আল আসাদকে তো পতন ঘটানো হচ্ছে অত্যন্ত ষড়যন্ত্র করে। যাই হোক, তো এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে বেটার কোনো কিছু আশা করার কোনো স্কোপ আমি দেখছি না। যদি কিনা তারা একেবারেই ঘুম থেকে জেগে উঠে যদি তারা কিছু করতে চায়, তাহলে যুদ্ধ বিরতি বা এই যে উত্তেজনা, এই উত্তেজনার একটা অবসানের একটা পদক্ষেপ তারা ইচ্ছা করলে নিতে পারে। কিন্তু সেটা নেবে কিনা বা তাদের সেই সক্ষমতা আছে কিনা বা সেই সক্ষমতা দেখাবে কিনা, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা গেল একটা বিষয়। আর আপনি যে কথা বললেন যে যুদ্ধটা যদি অত্যন্ত মারাত্মক পর্যায়ে চলে যায়, তাহলে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তার কি প্রভাব পড়তে পারে। আমরা জানি এটা শুধু দক্ষিণ এশিয়া না, এটা সারা বিশ্বে ভয়ঙ্কর প্রভাব পড়বে। তার ভিতরে দক্ষিণ এশিয়ায় যে প্রভাব পড়তে পারে সেটা হচ্ছে যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রতিদিন যে পরিমাণে জ্বালানি তেলের প্রয়োজন হয়, জ্বালানি তেল বা গ্যাস, টোটাল জ্বালানি যে প্রয়োজন হয় তার প্রায় 60 বা 70% হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়, এই দিকে আনা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পাকিস্তানেও না, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, এই সমস্ত জায়গায় আনা হয়। সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, নর্থ কোরিয়া, এই সমস্ত দেশে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি হরমুজ প্রণালী যুদ্ধের প্রেক্ষাপটে বন্ধ করে দেয়, ইরানের জি। সেই সক্ষমতা আছে এবং হরমুজ প্রণালীর কন্ট্রোল কিন্তু মূলত ইরানের হাতে, সেক্ষেত্রে তখন এই হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করা খুবই টাফ হবে, কঠিন হবে। তখন আমাদের বাংলাদেশ সহ এই অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভীষণভাবে জ্বালানি সংকটে পড়বে। এবং আলটিমেটলি হরমুজ প্রণালী যখন বন্ধ হয়ে যাবে, তখন সারা বিশ্বে প্রতিদিনের 30 থেকে 40% তেলের বা জ্বালানির যোগান বন্ধ হয়ে যাবে। তখন জি। সারা বিশ্বে মারাত্মক প্রভাব পড়বে। গত পরশুদিন ইরাকের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, যুদ্ধ যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাহলে তেলের ব্যারেল, প্রতি ব্যারেল তেলের দাম অন্তত $300 গিয়ে এবং মারাত্মকভাবে আসলে সংকটের মুখোমুখি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এশিয়ান টিভির বার্তা প্রধান সিরাজুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।